আর এখানে ইনফ্যাক্ট আমাদের সামনে 21 পদক প্রাপ্ত আজিজুল হক সাহেব এখানে আছেন এবং অনেক সিনিয়র নেতৃত্ব এখানে আছে। সুধী সমাবেশ, সাংবাদিক বৃন্দ, আসলে নোমান ভাইয়ের সাথে আমার প্রথম দেখাটাই মূলত এটা কাকতালীয় ছিল। চিটাগং মেডিকেলে তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষ থেকে সম্ভবত থার্ড ইয়ার নিউ বলে আর কি, তৃতীয় বর্ষের নতুন 87 আমার মনে আছে, 87 সালে সেটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই টাইপের হবে। আমাকে ঢাকা কলেজের কিছু ছেলে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে, ঢাকা কলেজের ছেলে এবং নটরডেম কলেজের এরকম 7-8 জন ছেলে, তারা ছাত্রদল প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। তাদেরকে বারবার আঘাত করা হচ্ছে, তাদেরকে হোস্টেলে মারা হচ্ছিল এবং তারা যখন মিছিল করছিল অথবা একটা দেয়ালে দিচ্ছিল, এটা পোস্টার দিচ্ছিল, তো তখন তাদের গায়ে হাত দিচ্ছিল বিভিন্ন দলের, পূর্ণ দলের যারা সংগঠনের ছেলেরা আছে। তো ওই ছেলেগুলো আমার বাসা যেহেতু মেডিকেল থেকে খুব কাছে, চকবাজার, মানে দ্যাট মিনস বাকুলিয়া বিসি রোডে, তো তারা প্রতিনিয়ত আমার বাসায় এসে আমাকে রিকোয়েস্ট করতো যে আপনি আমাদের দায়িত্ব নেন। তা আমি বললাম আমি আসলে আমার পাড়াটাই কিন্তু বীজ অধ্যুষিত, কিন্তু আমি ছোটকাল থেকে ক্লাব করে এসেছি। তখন আমি কিন্তু রোটারি ক্লাব করতাম, তখন রোটারি ক্লাব মিড টাউন সিএমসি আমি দায়িত্ব ছিল এবং আমি নিজের ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলাম চিটাগাং মেডিকেলে। তাই বললাম আমি আসলে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি করি, আর আমি বরাবরই ছোটকাল থেকে আসলে পড়াশোনার মধ্যে ছিলাম একদম ক্লাস 1 থেকে। তো পড়াশোনা নিয়ে বেশি থাকতাম আর পাড়াতে ক্লাব করতাম, আর খেলাধুলা আমাদের আসলে যে স্পোর্টস নিয়ে থাকতাম। এখানে আমাদের অনেক ক্লাব ছিল বাগলিয়াতে, সেখানে খেলাধুলা করতাম। তো রাজনীতি আসলে অত বেশি আমি করিনি, স্কুল লাইফ থেকে করিনি এবং কলেজেও করিনি আমি। তো চিটাগং মেডিকেলে তখন অন্য দলের যারা আছে তারাও আমার বাসায়, যেহেতু আমার বাসাটা আসলে আমি দুইতলা, আমি আর আমার ভাই থাকতাম, নিচে আমার বাবা থাকতো আর গুলো ভাড়া আর অন্য ফ্ল্যাট, যার কারণে সবাই এখানে আড্ডা মারতো সব দলের, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন যারা আছে চিটাগং মেডিকেল আমার বাসায় এসে আড্ডা মারতো, কথা বলতো, যার কারণে আমি সবার খুব ক্লোজ ছিলাম। তো ওই সময় তারা আমাকে বললেন না, আপনাকে যেভাবে হোক ছাত্র দলের আমাদের দায়িত্ব নিতে হবে, আপনাকে আমরা সভাপতি করতে চাই, আপনাকে নোমান ভাইয়ের সাথে একটু দেখা করতে হবে। তাই বললাম আমি তো ওনাকে চিনি না ভালো করে, আর আমি আসলে কিভাবে যাবো ওনার কাছে এসে। তখন তারা আমাকে চলেন আমরা এই একটা বাসা আছে সেখানে কথা বলবো, এখানে নিয়ে আসবেন। তা আমি গেলাম, আমার এখনো মনে আছে প্রথম দেখাটা গোলাম আকবর খন্দকারের বাসা, ওই যে মানসী বিল্ডিং, মানসী বিল্ডিং এ গোলাম আকবর খন্দকার শেখ, নোমান ভাই আর এরা 8-10 জন ছিল ছেলেরা, আর আমি। উনি প্রথমে আমাকে বললো যে মানে দায়িত্ব নিতে হবে এবং আমরা আহ্বায়ক হিসেবে দিচ্ছি ছাত্র দলের, আহ্বায়কের দায়িত্ব নিতে হবে। আমি বললাম আসলে আমি পারবো কিনা, আমি তো আসলে কখনো এরকম রাজনীতি করিনি, বুঝলেন না, অসুবিধা নেই। এটা আলটিমেটলি ওই দিন থেকে যে নোমান ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কটা ইনফ্যাক্ট প্রায় এই তো 13 বছর, এখন 38-39 বছর। এবং এই সম্পর্কে এই যে সেটা সম্পর্ক, রিলেশনশিপ, এটার মধ্যে কখনো আমি ওনাকে কখনো রাখতে দেখিনি, মানে অনেক ঘটনার প্রভাব আছে, কিন্তু কখনো একটা আমরা মেডিকেল কলেজে তখন খুব গন্ডগোল হতো, সংঘর্ষ। এখানে ইফতেখার মহসিন ভাই আছেন, আমার সমসাময়িক রাজনীতিবিদ, উনি যখন ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট, তখন আমি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট। এরকমও হয়েছে নোমান ভাই অনেক সময় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি আমরা ঠিক মতো মিছিল করছি কিনা গাছের নিচে দাঁড়িয়ে থাকতেন, উনি দেখতে সচিবেও অনেক কিছু জানেন। আমাকে সন্ধ্যায় যখন পার্টি অফিসে যেতাম, নাসিমন ভবনে বলতো তোমাদের তো আজকে 12 জনের মিছিল হয়েছে, আমাকে আসলে আপনি কোথেকে দেখেন, বলে না আমি দেখেছি ওই গাছের নিচে আমি ছিলাম। আমি বলবো আচ্ছা আচ্ছা।
তো এরপর কিন্তু নার্সিং করেছেন উনি একটা ইনস্টিটিউশনে একটা দলকে স্টাবলিশ করার জন্য, এবং উনি নার্সিং করতেন। উনি সেখানে আমাদেরকে সারগাম নামে একটা সাংস্কৃতিক সংগঠন করে দিল, বলে এই সারগাম, ওই সময়কার দেখেন নামটা কত সুন্দর, সারগাম। এই সারগাম কিন্তু ওনার দেয় না, এবং উনি ওইটারও আমাকে বললো যে তুমি আহ্বায়ক থাকো একেভাবে পার্টির পাশাপাশি, এবং ওটা দিয়ে উনি বলতেন তোমরা স্টুডেন্টদেরকে একটা কলম দাও, একটা খাতা দাও, একটু কিছু কথা বলো যে জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তির চেয়ে দল বড় দল হচ্ছে, এই কথাগুলো শোনাও, তাহলে তারা উদ্বুদ্ধ হবে। তো আলটিমেটলি আমি দেখেছি যে উনি যেভাবে নার্সিং করেছেন, ছাত্রদল একদম 90 সালে এসে আমি দেখেছি ক্ষমতায় আসার 1 বছর আগে আমরা কিন্তু সংসদে 4টা থেকে 5টা সিট পেয়েছি, এবং 91 সালে তো আমি ডাক্তার হয়ে গেছি। ডাক্তার হওয়ার পর আমি আসলে রাজনীতি, ছাত্র রাজনীতি আর করিনি। ছাত্র রাজনীতি আমার আসলে খুব কম সময়, এই 87, 88, 89, 5 বছর, 5 থেকে 6 বছর আমি ছাত্র রাজনীতি করেছি। এরপর আমি ডেবের রাজনীতি আর বিএনপির রাজনীতি চলে গেছি। ডেবের আমি তখন সেক্রেটারি হল, এবং উনি মন্ত্রী হবেন। নোয়ান্ডা তখন একদম ফুল প্রেজেন্ট মন্ত্রী, বন, পরিবেশ, মৎস্য পরিশ্রম। একটা ছোট্ট ঘটনা, সময় অনেক লাগতো যদি বেশি আমি যদি বলতে, আমার ডক্টর স্ল্যাব উদ্বোধন করছি, ডক্টর স্ল্যাব উদ্বোধন করছে 93-তে। তখন উনি একমাত্র মন্ত্রী, 4টা মন্ত্রণালয়, অত্যন্ত পাওয়ারফুল হয়েছে। এখন উনি আসছেন উদ্বোধন করার সময়, এখন সব প্রফেসররা চিটাগাং মেডিকেল কলেজের একসাথে মেজবান, নিচে মেজবান ছিল, উপরে আমার ল্যাবটা উদ্বোধন, এরপরে খাওয়ার পরে উপরে উঠবেন। এই মুহূর্তে ওনার পাশে যেটা হয় আর কি মেজবানিতে, আমাদের একটা ফারুক স্যার ছিলেন, অ্যানাটমিক প্রফেসর, উনি নোমান ভাইয়ের পাশে বসাচ্ছিলেন। উনি নোমান ভাই সাফারি পরে, খুব সুন্দর গ্রিন কালারের একটা সাফারি পরা, উনি বসলেন। উনি ওই যে নলা যেটা আমরা খাই আর কি মেজবানিতে, এমন ভাবে ঝাড়া দিল, নোমান ভাই বলতেছে আমি আপনাকে এটা দিই, এটা বল দেখি পুরো সব কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন অন্য যদি মন্ত্রী হইতো, আরো অনেক মন্ত্রিত্ব ছিল, এর পরে হয়েছে, আমরা দেখেছি কার রাগ কিরকম। যাই হোক, উনি দেখলাম যে একদম চুপচাপ, আচ্ছা ঠিক আছে। আমি উনি এরপর আরো কয়েকটা প্রোগ্রাম ছিল, তো ওনাকে আমি আস্তে করে আচ্ছা ঘুরে আসেন। আমি তখন এখানে বললাম যে আপনি শুয়ে থাকেন, আমি এটা ইসিজি করাই আপনাকে দিয়ে উদ্বোধন করে আপনি কাপড়টা খুলে, তো ইসিজি করানোর নামকরণ একটা কাপড়টা নিয়ে আমি এখানে ওয়াশ টশ করে হওয়ার পরে, মানে ওনার কোনো রাগ ছিল না। এই যে একটা ঘটনা, আমি ছোট্ট ঘটনা, এবং যখনই আমরা কোনো মেডিকেলে গন্ডগোল হয়ে গিয়েছি ওনার কাছে, আমরা বলতাম যে এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, এখনই হোস্টেল অ্যাটাক করতে হবে, এখনই আমাদেরকে, হ্যাঁ। উনি বলতে আচ্ছা তোমরা একটু বসো, একটু ধৈর্য ধরো, এইরকম করতে করতে উনি রাগ যে থাকে মানুষের আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে যাবে। মানে উনি চিন্তা করেছে যে এরা হয়তো এখন গিয়ে কোনো একটা ঘটনা ঘটাবে, সেটা গিয়ে আলটিমেটলি এটা হয়তো তাদের ক্ষতি হতে পারে, মানে আমাদের হয়তো ক্ষতি হতে পারে, এই চিন্তাটা উনি বারবার করতেন যে এটা হয়তো তাদের উপর তাদের উল্টো ক্ষতি হয়ে যেতে পারে, অথবা কেউ হয়তো সেখানে কোনো ট্রমা, ইনজুরি এগুলো হতে পারে। সো দ্যাট এই জিনিসগুলো ছোটখাটো ব্যাপার, কিন্তু ইট মিনস লট। এইগুলো বলার অর্থ হচ্ছে যে সত্যিকারের রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এই ধরনের আদর্শ রেখে গেছে, এবং এই সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম। সেখানে জনাব আব্দুল্লাহ আল নোমান জল জল করে জ্বলবে স্মৃতির পাতায় লাখো কোটি মানুষের। আমি আজকে বক্তব্য করার ছিল যে আজান দিয়ে ফেলেছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা হয়তো আজকে ওনার জন্য কিছুই করতে পারবেন না, যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন। একজন মানুষ যখন মারা যায় কিছু করার থাকে, আপনারা নামাজের পরে এই দোয়াটা সব ওনার জন্য করতে পারেন। আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ এবং 1 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা করতে পারেন যে আমাদের এই জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই দোয়াটা করতে পারেন, ওনার কবর আজাব মাফ করে দেন। এটাই হচ্ছে ওনার জন্য পাওয়া।
আমি এটাই আপনাদের কাছে চাই, ওনার জন্য আপনারা সবসময় দোয়া করবেন, ওনার যাতে আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করেন। আমি আজকে আর বক্তব্য বাড়াচ্ছি না, আমার আরো অনেক কথা ছিল, অনেক স্মৃতিতে অনেক কথা, এগুলো আসলে বলতে গেলে আমি বলেছি 1, 2, 3 ঘন্টা চলে যাবে, কারণ আমাকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত পছন্দ করেন। এবং আজকে আমি যে মেয়র হয়েছে অনেক কিছুই, উনি যেহেতু মন্ত্রী থাকা অবস্থা আমাকে ঘুরাতেন গাড়িতে করে, অনেক কিছু ওনার থেকে শিখেছি। এই কাজগুলো আমার এখন প্র্যাকটিক্যাল লাইফ আজকে কাজে লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজক যারা আছে সবাইকে এই অনুষ্ঠানটি করার জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সম্মানিত অতিথিবৃন্দ আজকে বক্তব্য দিয়েছে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এবং সুধীবৃন্দ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। অনেক বলা ছিল হয়তো, কিন্তু সময়ভাবে বলা হয়নি। আমরা তারপরে বলি যে যতদিন চট্টগ্রাম থাকবে ততদিন আব্দুল্লাহ নোমান আমাদের মাঝে নানাভাবে প্রাসঙ্গিক হয়ে আছে।